অ্যাকাউন্টেন্সি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ অ্যাবনর্মাল লস এবং নর্মাল লস ইন ট্রানজিট এবং ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টকের ক্ষেত্রে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে কনসাইনর এবং কনসাইনি লেজারে কী ধরনের এন্ট্রি হয়ে থাকে সেই নিয়ে আলোচনা করব। প্রথমে অ্যাবনর্মাল লস এবং নর্মাল লসের ক্ষেত্রে এই থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব না, আমরা একটা ইলাস্ট্রেশন নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে এই অ্যাবনর্মাল লসের প্রবলেম নিয়ে সলভ করার সময় আমরা থিওরিটিক্যাল ব্যাপারটা আলোচনা করে নেব। প্রফেসর অমিতাভ বসুর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পার্ট 1, পেজ নাম্বার 628, ইলাস্ট্রেশন 12। Abnormal loss in transit, valuation of unsold stock. Sri Mitro, whose accounting year ends on 31st May each year, consigned 100 cases of medicine costing rupees 3,000 each to Sri Ghosh of Madras on 1/4/96. He paid rupees 5,000 towards freight and insurance. 15 cases were damaged in transit, and on 30th May 1996 the consignor received rupees 10,000 on account of the damaged cases from the insurance company. Sri Ghosh took delivery of the goods on 10th April 1996 and immediately accepted a bill drawn him for rupees 2 lakh for 60 days. On 30th May 1996, the consignee reported that number 1, 75 cases were sold at rupees 4,500 per case, and number 2, he had incurred the following expenses: godown rent rupees 4,000, clearing charges rupees 8,500, and carriage outward rupees 3,000. He is entitled to a commission at 10% of sale proceed. Assuming that Sri Ghosh remitted the balance by bank draft on 30th May 1996, show the ledger accounts in the books of Mitro and the personal accounts of Sri Mitro in the books of Sri Ghosh. কনসাইনরের একাধিক কনসাইনি বা এজেন্ট থাকে বিভিন্ন জায়গায়। এখানে শ্রী ঘোষ যে কনসাইনি সে ম্যাড্রাসে থাকে, সুতরাং আমরা কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্ট করব। এখানে কনসাইনর শ্রী মিত্র এবং কনসাইনি শ্রী ঘোষ, এবং কনসাইনরের একাধিক এজেন্ট বা কনসাইনি থাকে, এবং প্রত্যেক ব্রাঞ্চের জন্য প্রত্যেক এজেন্টের জন্য আলাদা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করে তার প্রফিট কিংবা লস নির্ধারণ করা হয়। এখানে যে ম্যাড্রাসে যে কনসাইনমেন্টটা হয়েছে টু শ্রী ঘোষের কাছে, তার অ্যাকাউন্টটা এখানে আলাদাভাবে করছে কনসাইনর। সুতরাং এখানে আমরা বুকস অফ কনসাইনর অর্থাৎ বুকস অফ মিত্র তার কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্টটা এখানে করা হবে। বুকস অফ মিত্র বা বুকস অফ কনসাইনর কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্ট। আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি কনসাইনমেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টে কনসাইনর বইতে এই ট্রেডিং অ্যাকাউন্টের নিয়ম ফলো করা হয়। ট্রেডিং অ্যাকাউন্টে যেমন খরচগুলো ডেবিট দিকে এন্ট্রি করা হয় এবং আয়গুলো ক্রেডিট দিকে করা হয়, এখানেও আমরা সেই খরচগুলো ডেবিট দিকে এন্ট্রি করব এবং আয়টা ক্রেডিট দিকে এন্ট্রি করব, করে কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্টের থেকে প্রফিট কিংবা লস হলো সেটা নির্ধারণ করা যাবে। এখানে কনসাইনর শ্রীমিত্র কনসাইন 100 cases of medicine costing rupees 3,000 each to Sri Ghosh of Madras, সে হচ্ছে কনসাইনি, তার কাছে পাঠানো হয়েছে 1/4/96-এ।
সুতরাং ট্রেডিং অ্যাকাউন্টে যেমন পারচেসটা ডেবিট দিকে হয়, এখানে যে কনসাইনির কাছে পাঠানো হয়েছে তার এটা একটা খরচ হিসেবে আমরা এটা ডেবিট দিকে এন্ট্রি করব। এই ক্ষেত্রে ডেবিট দিকে এন্ট্রি করব গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, কারণ এই ক্ষেত্রে আমাদের জানা আছে জার্নাল এন্ট্রিটা হয় কনসাইনমেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এবার কনসাইনার বা শ্রীমিত্র যে খরচা করেছে সেই খরচাটা আমরা ডেবিট দিকে এন্ট্রি করব। হি পেইড ₹5,000 টুয়ার্ডস ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স। সুতরাং এর জন্য যে জার্নাল এন্ট্রিটা হয়ে থাকে, যেহেতু ক্যাশে যদি চলে যায় ক্যাশ হয় ক্রেডিট, গোয়িং ইজ ক্রেডিটর, আর যদি ব্যাংকের থেকে চেকে পেমেন্ট হয় তাহলে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। ডেবিট করা হয় কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্ট। সুতরাং কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্টে আমরা টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ফ্রেট বা ইন্স্যুরেন্স বাবদ মোট 5,000 আমরা ডেবিট দিকে এন্ট্রি করব। ফ্রেট বা ইন্স্যুরেন্স এগুলো আলাদা কোনো অ্যাকাউন্ট হয় না, যেহেতু কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লিমিটেড অ্যাকাউন্ট মেনটেন করা হয়, সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে খরচাটা টোটাল খরচাটা দেখানো হয়। এবার কনসাইনি যে খরচগুলো করে সেগুলো এখানে এন্ট্রি হবে। এখানে কনসাইনি হচ্ছে শ্রী ঘোষ, সুতরাং তাকে আমরা এই ক্রেডিট করব, যেহেতু সে টাকাটা খরচা করেছে সে টাকাটা পাবে। সুতরাং শ্রী ঘোষ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ডেবিট হবে কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্ট, এবং সে যে খরচাগুলো করেছে সেই খরচাগুলো এখানে আমরা ঘোষ অ্যাকাউন্ট লিখে তার নিচে খরচাগুলো লিখে টোটাল দিয়ে আউটার কলামে লিখে দেবো। শ্রী ঘোষ যা খরচা করেছে এখানে গোডাউন রেন্ট 4,000, ক্লিয়ারিং চার্জেস 8,500 অ্যান্ড ক্যারেজ ইন ওয়ার্ড 3,000, এগুলো টোটাল করে আমরা আউটার কলমে 15,500। এবার ডেবিট দিকে আমরা যে এন্ট্রিটা বাকি রইল তা হচ্ছে তার সেলসের উপরে কমিশন। তার আগে আমরা এই লস ইন ট্রানজিটের ব্যাপারটা একবার দেখে নিই, অ্যাবনর্মাল লস যেটা হয়েছে। এখানে বলা হয়েছে 15 cases were damaged in transit and on 30th May 1996 the consignor received ₹10,000 on account of the damaged cases from the insurance company. 15 cases of মেডিসিনের কস্ট প্রাইস হচ্ছে অ্যাবনর্মাল লস। আমরা এই 15 cases অফ মেডিসিনের ভ্যালুয়েশন বের করব। এই ক্ষেত্রে অরিজিনাল কস্ট প্রাইস এবং তার উপর যে অনুপাতে এই কনসাইনর এক্সপেন্স করেছে সেটা ধরা হবে। প্রথমে আমরা এই 15 কেসেসের কস্ট প্রাইস বের করার জন্য প্রথমে 100 কেসেস অফ মেডিসিনের কস্ট প্রাইস বের করব। এই ক্ষেত্রে প্রত্যেক কেসের কস্ট প্রাইস অরিজিনাল কস্ট প্রাইস 3,000, সুতরাং 100 কেসের মেডিসিনের অরিজিনাল কস্ট প্রাইস দাঁড়ালো 3 লাখ। এর উপরে কনসাইনর যে এক্সপেন্সেস করেছে 5,000 সেটা যোগ হবে, তাহলে এই কস্ট প্রাইস দাঁড়ালো অরিজিনাল কস্ট প্রাইস প্লাস এক্সপেন্সেস, টোটাল দাঁড়ালো 3 লাখ প্লাস 5,000, টোটাল 3,05,000। 100 কেসেস অফ মেডিসিনের কস্ট প্রাইস দাঁড়ালো 3,05,000, সুতরাং 15 কেসেস অফ মেডিসিনের কস্ট প্রাইস হবে 3,05,000 ডিভাইডেড বাই 100 ইন্টু 15 ইকুয়াল টু 45,750। এই অ্যামাউন্টটা হচ্ছে অ্যাবনর্মাল লস। এই অ্যাবনর্মাল লস আমরা এই কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্টে ক্রেডিট দিকে বাই লস ইন ট্রানজিট অ্যাকাউন্ট বলে 45,750 এন্ট্রি করব। কনসাইনির সেলস অ্যামাউন্টটা বের করার জন্য আমাদের দেখতে হবে যে কনসাইনি কত কেসেস মেডিসিন পেয়েছে এবং কী দামে বিক্রি করেছে। এখানে কনসাইনি 15 কেসেস পায়নি, সে 100 কেসেসের মধ্যে
15 কেসেস তার ড্যামেজ হয়েছে, সেটা পায়নি, সুতরাং সে পেয়েছে 85 কেসেস। এবং 85 কেসের মধ্যে 75 cases were sold at rupees 4,500 per case, এবং সে তার মধ্যে 75টা কেস সে বিক্রি করেছে। সুতরাং এই 75 কেসের তার সেলস অ্যামাউন্ট দাঁড়াবে 4,500 into 75, টোটাল 3,37,500। 100 কেসের কস্ট প্রাইস 3,05,000, সুতরাং 15 কেসের কস্ট প্রাইস হবে টোটাল 3,05,000 ডিভাইডেড বাই 100 ইন্টু 15, সুতরাং এখানে ইজিক্যাল টু 45,750 হচ্ছে সেই 15 কেসেস যেটা লস হয়েছে ইন ট্রানজিটের তার কস্ট প্রাইস। এখানে কনজাইনার শ্রীমিত্র এবং কনজাইনি শ্রী ঘোষ অফ ম্যাড্রাস। আমরা বুকস অফ কনজাইনার অর্থাৎ বুকস অফ মিত্র কনজাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্ট করব। কনজাইনার কনজাইনির কাছে গুডস পাঠিয়ে থাকে বিক্রি করার উদ্দেশ্যে, কিন্তু ইন ট্রানজিট কিংবা কনজাইনির হাতে গুডস অনেক সময় কমে যায়, যেমন হয়তো লিকেজ হয়ে থাকে, তেল এই জাতীয় কিছু পাঠালে লিকেজ হয়ে যায় এবং ডাস্টিং হয়ে যায়, কিছু উড়ে যায়, যেমন আটা ময়দা এইসব ক্ষেত্রে ডাস্টিংয়ে ওজন কমে যায়। কিছু বাষ্পীভূত হয়ে ওজন কমে যেতে পারে, যেমন আদা বাদাম এই ধরনের জিনিস ড্রাইং সেটা কমে যেতে পারে, শুকিয়ে যেতে পারে। এগুলো হচ্ছে নর্মাল লস, এগুলো হয়েই থাকে, সুতরাং এটাকে আমরা নর্মাল লস বলবো। আর একটা হচ্ছে অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস হচ্ছে যেগুলো এক্সটার্নাল কারণে গুডস কমে যেতে পারে, যেমন আগুনে কমে যেতে পারে, ফায়ারে, কিংবা অ্যাক্সিডেন্ট অফ রেলওয়ে সেই ক্ষেত্রে হতে পারে, কিংবা যদি জাহাজ ডুবে যায় সেই ক্ষেত্রে হতে পারে, যদি মাল চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে এই লস হয়ে থাকে। এগুলো হচ্ছে অ্যাবনর্মাল লস। আমরা বইতে যেভাবে ব্যাখ্যা করেছি সেটা একবার উল্লেখ করে নিই। লস অফ গুড, দি কনজাইনার সেন্ড গুডস টু দ্য কনজাইনি with the intention that the consignee will sell such goods, but a portion of such goods may be lost either in transit or in the hands of the consignee. Such loss of goods by nature may be of two types: a normal loss, which occurs by natural causes or due to the inherent nature of the goods. Examples of such losses are leakage, dusting, evaporation, drying, etc. It is also called potential, natural or unavoidable loss. এই নর্মাল লস নিয়ে পরবর্তী কোনো প্রবলেমে ডিটেলস আলোচনা করব। আমাদের আজকের প্রবলেমে রয়েছে অ্যাবনর্মাল লস। আমরা সেই অ্যাবনর্মাল লসটা দেখে নিই। Abnormal loss. When a loss of goods is caused by external reason, it is called abnormal loss. Examples of such losses are loss by fire, accident of railway or other carriage, drowning of ship, theft, etc. Usually such losses are the result of negligence or accident. So these are also called avoidable losses. For financial safety, insurance policies may be made against such losses. The loss may occur in transit or in the hands of the consignees. For calculating correct profit on consignment, the impact of such a loss has to be adjusted in the consignment account. The net abnormal loss is transferred to general profit and loss account. এখানে বলা হয়েছে যে অ্যাকচুয়াল প্রফিট বের করার উদ্দেশ্যে এই অ্যাবনর্মাল লস কনসাইনমেন্ট অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করা হয়, এবং যদি ইন্স্যুরেন্স কাভারেজ থাকে, ইন্স্যুরেন্স কাভারেজের যে অ্যামাউন্ট পাওয়া যায় সেটা এই অ্যাবনর্মাল লসের সাথে অ্যাডজাস্ট করার পর যে ডিফারেন্স থাকে সেই ডিফারেন্সটা অর্থাৎ যে লসটা হয়ে থাকে সেই লসটা জেনারেল প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করা হয়ে থাকে। আমাদের এই প্রবলেমে
এই বুকস অফ মিত্র এবং কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্টে আমরা কেইদিকে বাই লস ইন ট্রানজিট অ্যাকাউন্ট বলে 45,750 এন্ট্রি করেছি। এটা হচ্ছে 15 কেসের যে ড্যামেজ হয়েছে তার মূল্যটা বের করেছি। এই ক্ষেত্রে কনসাইন করা হয়েছে 100 কেসেস, তার মধ্যে 15টা কেসেস ড্যামেজ হয়েছে, কনসাইনই পেয়েছে 85 কেসেস। সুতরাং 85 কেসেস বিক্রি করার পর তার অ্যাকচুয়াল প্রফিট কত হচ্ছে সেটাই নির্ধারণ করা আমাদের উদ্দেশ্য। সুতরাং এই 15 কেসের যে কস্ট প্রাইস দাঁড়ালো এর ওপরে যে খরচাগুলো ধরে সেইটা বাদ দিয়ে তার 85 কেসেসের ওপরে তার কত প্রফিট হলো সেটাই অ্যাকচুয়ালি এখানে বের করা যাবে। যদি ধরা যাক 100 কেসেসেই যদি ইন ট্রানজিটে ড্যামেজ হতো তাহলে কনসাইনি কিছুই পেত না এবং তার এই কনসাইনমেন্ট ম্যাড্রাস অ্যাকাউন্ট করার দরকারও হতো না, কারণ সে মাল যেটা পাবে সেটা বিক্রি করবে এবং তার উপরেই প্রফিট অ্যান্ড লস নির্ধারণ করা হবে। সুতরাং এই 15 কেসেস যে কস্ট প্রাইসটা সেটা আমরা এই ক্রেডিটে এন্ট্রি করব, কারণ যখন মাল পাঠানো হয় আমরা ডেবিট দিকে এন্ট্রি করি টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে আমরা ডেবিট দিকে এন্ট্রি করেছি। এইবার 100 কেসেসের অ্যামাউন্টের জন্য আমরা ডেবিট করেছি, সুতরাং 85 কেসের জন্য আমরা ওটা কেটে অ্যাকাউন্টিংয়ে কখনো কাটা যায় না, সুতরাং আমরা ওটা আগে ডেবিট করেছিলাম, এখন সেই 15 বক্সটা ক্রেডিট করলে অটোমেটিক 85 কেসের উপর প্রফিট অ্যান্ড লস নির্ধারণ করা হবে। ভ্যালুয়েশন অফ লস ইন ট্রানজিট অফ 15 কেসেসের বের করব। আমরা প্রথমে 100 কেসেসের অরিজিনাল কস্ট প্রাইসটা বের করে নিই এবং তার উপরে কনসাইনার যা খরচা করেছে সেই খরচাটা অ্যাড করা হবে। কনসাইনি কোনো খরচা এখানে ধরা হবে না, কারণ এই গুডসটা ইন ট্রানজিটে ড্যামেজ হয়েছে কনসাইনির হাতে পৌঁছবার আগে, সুতরাং কনসাইনারের এক্সপেন্সটা আমরা এখানে ধরে নেব। গুডসের অরিজিনাল কস্ট ছিল পার কেসেস 3000 করে, 100 কেসেসের টোটাল অরিজিনাল কস্ট 3 লাখ এবং অ্যাড কনসাইনার এক্সপেন্সেস 5000, টোটাল দাঁড়ালো 3,05,000। সুতরাং 15 কেসেসের কস্ট প্রাইস দাঁড়াবে 3,05,000 ডিভাইডেড বাই 100 ইন্টু 15, 45,750। আমরা এই লস ইন ট্রানজিটে লিখব 45,750 এবং এর জন্য যে জার্নাল তা হচ্ছে লস ইন ট্রানজিট অ্যাকাউন্ট ডেবিট এবং কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্ট ক্রেডিট। এবং আমরা জানি লস মানেই ডেবিট হয়, লস ক্ষয়ক্ষতি এগুলো সব ডেবিট হয়, এই জন্য বাই লস ইন ট্রানজিট অ্যাকাউন্ট ডেবিট হলো আর কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্ট ক্রেডিট করা হলো। সুতরাং কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্ট ক্রেডিট দিকে বাই লস ইন ট্রানজিট অ্যাকাউন্ট বলে 45,750 এন্ট্রি করা হলো। এই ক্ষেত্রে কনসাইনির কোনো দায়বদ্ধতা নেই, কনসাইনি যে পরিমাণ গুডস পাবে সেটা বিক্রি করে তারপর কি প্রফিট হয়েছে এবং কি আনসোল্ড স্টক রয়েছে সেগুলি হিসাব করে এই প্রফিটটা নির্ধারণ করা হয়ে থাকে। আমাদের এখানে এই বুকস অফ মিত্রের কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্টে যে লসটা সেটা আমরা ক্রেডিটে এন্ট্রি করেছি, আর বাকি রয়েছে স্টক, যেটা সেই স্টকটা হচ্ছে কনসাইনির কাছে যে পরিমাণ মালটা থাকে সেটা ধরা হয়। এই আমরা যেমন ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজিং স্টক করে প্রফিট অ্যান্ড লস নির্ধারণ করি, এক্ষেত্রেও ক্লোজিং স্টকটা কনসাইনমেন্ট টু ম্যাড্রাস অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা এন্ট্রি করব। এবার আমরা সেল যেটা করে যে টাকাটা পেয়েছে সেটা এন্ট্রি করব।
সে 75 কেসেস বিক্রি করেছে, পার কেস 4500 হিসেবে তার টোটাল বিক্রি হয়েছে 3,37,500। এটা ঘোষ অ্যাকাউন্ট লিখে তার উইদিন ব্র্যাকেটে আমরা লিখব গ্রস সেল, এটা লেখা হলো। এবং এরপর হচ্ছে ক্লোজিং স্টক। ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজিং স্টক যেমন ক্রেডিট দিকে এন্ট্রি হয়ে থাকে, তেমনি এই কনসাইনমেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টে প্রফিট বের করার উদ্দেশ্যে এই স্টকটা যেটা কনসাইনি হাতে থাকে বিক্রি করার পরে বছরের শেষে তার ভ্যালুয়েশন নির্ধারণ করে সেটা কনসাইনমেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এন্ট্রি করা হয়। আমরা দেখে নিই আমাদের এই প্রবলেমে ক্লোজিং স্টক কত ছিল এবং তার কস্ট প্রাইস কী দাঁড়ায়, সেটা আমরা পোস্টিং করব ক্রেডিট দিকে। এখানে কনসাইন করা হয়েছে 100 বক্সেস, তার মধ্যে 15 বক্সেস ড্যামেজ। 100 থেকে -15 হলে দাঁড়ায় 85। 85-এর মধ্যে 75 কেসেস বিক্রি করা হয়েছে, সুতরাং স্টক বাকি রইল 10 কেসেস। এই 10 কেসেসের যে কস্ট প্রাইস সেটা আমরা বের করব। এখানে প্রথমে আমরা 100 কেসেসের প্রাইসটা বের করব, তারপর তার থেকে 10 কেসেসের যে ক্লোজিং স্টক আছে তার কস্ট প্রাইস বের করব। 100 কেসেসের অরিজিনাল কস্ট প্রাইস ছিল 3000 করে 3 লাখ রুপিস, এবং কনসাইনি এক্সপেন্সেস করেছে রুপিস 5000। এটা যোগ করলে হয় 3,05,000, এবং কনসাইনি খরচা করেছে 8,500। সুতরাং এটা যোগ করলে দাঁড়ায় আমাদের 3,13,500। এই 3,13,500 হচ্ছে 100 কেসেসের কস্ট প্রাইস দাঁড়ালো। সুতরাং 10 কেসেসের কস্ট প্রাইস দাঁড়াবে, এটাকে ক্যালকুলেশন করে কাটাকাটি করে বের হয় 31,500। আমরা এই 31,500 এটা স্টক বলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট দিকে পোস্টিং করব। আমরা এখানে স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট 31,500 ক্রেডিট দিকে এন্ট্রি করলাম। আগেই আমাদের সেলস অ্যামাউন্টটা বের করেছি, সেই সেলস অ্যামাউন্টটা হচ্ছে 3,37,500 পোস্টিংও করা হয়েছে ক্রেডিট দিকে। এইবার এর ওপর যে কমিশন পাবে সেটা এখনও আমাদের এন্ট্রি হয়নি, সুতরাং ঘোষের যে কমিশন, ঘোষ অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব এবং কনসাইনমেন্ট টু ম্যাটার্স অ্যাকাউন্টকে ডেবিট করব। সুতরাং ডেবিট দিকে আমরা লিখব ঘোষ অ্যাকাউন্ট কমিশন 33,750। ক্রেডিটের থেকে ডেবিট দিকে কম আছে, সুতরাং এটা প্রফিট। এই ব্যালেন্সিং ফিগারটা প্রফিট, সুতরাং আমরা 60,500 এই ব্যালেন্স ফিগার, এটা আমরা ডেবিট দিকে পোস্টিং করব P&L অ্যাকাউন্ট প্রফিট অন কনসাইনমেন্ট বলে ডেবিট দিকে এন্ট্রি হলো, এবং বোথ সাইড ইকুয়াল 4,14,750। আমাদের কনসাইনমেন্ট টু ম্যাটার্স অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট হলো। এবার আমরা লস ইন ট্রানজিট অ্যাকাউন্টটা দেখে নিই। লস ইন ট্রানজিট হচ্ছে একটা ক্ষতি, সুতরাং এটা ডেবিট হবে। সুতরাং ডেবিট দিকে আমরা লস ইন ট্রানজিট অ্যাকাউন্ট যেহেতু ডেবিট হয়েছে এবং কনসাইনমেন্ট টু ম্যাটার্স অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, সুতরাং ডেবিট দিকে আমরা টু কনসাইনমেন্ট টু ম্যাটার্স অ্যাকাউন্ট বলে 45,750 এন্ট্রি করব। আর ইন্স্যুরেন্সের কাছ থেকে ক্লেম পাওয়ার পর যে জার্নাল এন্ট্রিটা হয় সেটা হচ্ছে আমাদের ক্যাশ আসছে, সুতরাং ক্যাশ অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর যেটা ফাইনাল যেটা লস হচ্ছে সেই জন্য আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে ডেবিট করব এবং লস ইন ট্রানজিট অ্যাকাউন্টকে ক্রেডিট করব। তাহলে ফাইনালি আমাদের লস ইন ট্রানজিট অ্যাকাউন্টটা ক্লোজ হলো। সুতরাং আমরা ক্রেডিট দিকে লিখব বাই ব্যাংক অ্যাকাউন্ট ক্লেম রিসিভ, এবং বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাকচুয়াল লস যেটা দাঁড়ালো 35,750
আর ব্যাংক যেটা পেয়েছি 10,000, টোটাল এই 45,750 আমাদের লস ইন ট্রানজিট অ্যাকাউন্ট ফাইনালি ক্লোজ হলো। এবার আমরা বুকস অফ ঘোষ অর্থাৎ কনজাইনি লেজারে মিত্র অ্যাকাউন্ট অর্থাৎ কনজাইনারের অ্যাকাউন্টটা দেখব। এখানে প্রথম যে এন্ট্রিটা হবে, আমরা এখানে যে বলা হয়েছে সেটা একবার দেখে নিই। শ্রী ঘোষ took delivery of the goods on 10th April 1996 and immediately accepted a bill drawn him for rupees 2 lakhs for 60 days. এখানে যে বিলটা সে অ্যাকসেপ্ট করেছে তার জন্য যে জার্নাল এন্ট্রি হয়ে থাকে যে কনসাইনার অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেবেল অ্যাকাউন্ট ক্রেডিট, যেহেতু তার এটা দায় বা দেনা। আর যদি অ্যাডভান্স দিয়ে থাকে সেক্ষেত্রে কনসাইনার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেহেতু ক্যাশ চলে যায়। সুতরাং প্রথম এন্ট্রিটা আমরা 10th April 1996-এ ডেবিট দিকে লিখব টু বিলস পেবেল অ্যাকাউন্ট 2 লাখ। এরপর ডেবিট দিকে যে এন্ট্রিটা করা হবে সেটা হচ্ছে কনসাইনি যে খরচগুলো করেছে সেই খরচগুলোর জন্য সে কনসাইনারকে ডেবিট করবে এবং ক্যাশ কিংবা ব্যাংকে ক্রেডিট করবে, যেহেতু ক্যাশ চলে যাচ্ছে। এই জন্য 30 মে 1996-এ ডেবিট দিকে লেখা হবে টু ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং খরচগুলো গোডাউন রেন্ট যেমন আছে 4,000, ক্লিয়ারিং চার্জেস 8,500, ক্যারেজ আউটওয়ার্ড 3,000, এগুলো ডেবিট দিকে এন্ট্রি করা হলো। এবার আমরা সেলসটা দেখব, যেটা কনসাইনারের প্রাপ্য, কনসাইনি যেটা বিক্রি করেছে গুডস, সেইখানে জার্নাল এন্ট্রি হয়। কনসাইনার অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়, যেহেতু এই টাকাটা কনসাইনারকে দিতে হবে। আর যেহেতু এই ব্যাংক বা ক্যাশ আসছে এই জন্য এটাকে ডেবিট করা হয়। এরপরে যে এন্ট্রিটা করাবে সেটা হচ্ছে কমিশন অ্যাকাউন্ট। তার সেলসের উপর যে কমিশনটা পেয়েছে এটা কনসাইনারকে দিতে হবে, এই জন্য কনসাইনার অ্যাকাউন্টের ডেবিট দিকে কমিশন বলে 33,750, 10% অন সেলসের উপরে সেটা এন্ট্রি করা হবে। এই ক্ষেত্রে যে জার্নাল এন্ট্রিটা কনসাইনি করে থাকে কনসাইনার অ্যাকাউন্টকে ডেবিট এবং কমিশন তার একটা আয় কিংবা লাভ, এই জন্য কমিশন অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়। এবার যে ব্যালেন্সিং ফিগারটা, ক্রেডিট দিকে তার বিক্রি বেশি হয়েছে এবং তার খরচ কম হচ্ছে, সুতরাং ব্যালেন্সিং টাকাটা তাকে পাঠাতে হবে কনসাইনারের কাছে। এই জন্য কনসাইনারকে ডেবিট করবে এবং ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করবে। কনসাইনার যেহেতু এই টাকাটার গ্রহীতা, সুতরাং তাকে ডেবিট করা হয় এবং ব্যাংককে ক্রেডিট করা হয়, যেহেতু ক্যাশ চলে যাচ্ছে। এখানে বুকস অফ কনসাইনির লেজারে কনসাইনার অ্যাকাউন্ট কমপ্লিট করা হলো। অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে কনসাইনি লেজারে কনসাইনারের অ্যাকাউন্টে কোনো কিছু এন্ট্রি হবে না, কারণ এটা কনসাইনির সাথে কোনো রিলেশন নেই, রিলেটেড না। আজকের আলোচনা এখানেই শেষ করব। আমার এই ভিডিও যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।